আপনি জার্মানিতে ঢুকতে হলে 13 বছরের যেটা লাগতেছে, এখানে সেটা লাগতেছে না। ব্লক মানির যে একটা ব্যাপার স্যাপার আছে, ইন্ডিয়া যাওয়া লাগতেছে না। আপনি বাংলাদেশ থেকে ভিসাটা নিয়ে চলে আসতে পারছেন কম খরচ। জব করে আপনি উঠাইতে পারবেন টিউশন ফি। রেস চলতেই আছে। আপনি এইচএসসি শেষ করেই চলে আসতে পারছেন, এটা বড় অপরচুনিটি। এইচএসসি পাস করা একটা ছেলের জন্য এটা খুবই টাফ। শুরু থেকেই আপনি ডিসিশন নেবেন হাঙ্গরিতে না আসার। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা হাঙ্গরি নিয়ে আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম। হাঙ্গরিতে স্কলারশিপ আছে এবং সেটার পরিমাণ কত, মাস্টার্সের জন্য ফুল ডিটেলস একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমরা ওই সময় কথা দিয়েছিলাম যে এখানে ব্যাচেলর করতে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে এবং তারা কোন প্রসেসে আসে, তাদের খরচ কীরকম হয়, কোনো স্কলারশিপ আছে কিনা, অথবা সেলফ ফান্ডে আসা যায় কিনা, সেলফ ফান্ডে আসা গেলে তার জন্য খরচ কীরকম হয়, সেগুলো নিয়ে আলোচনা করব এরকম কথা দিয়েছিলাম। আজকে আমাদের একজন গেস্ট আমাদের সাথে আছে, উনি এখানে সেলফ ফান্ডে পড়ালেখা করছেন। তো তার কাছ থেকে আমরা আশা করি সেলফ ফান্ডে একজন স্টুডেন্ট আসবে কিভাবে, তার খরচ কীরকম হবে, তার কি চ্যালেঞ্জ থাকতে পারে, কি অপরচুনিটি থাকতে পারে, সেগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আমাদের সাথে আজকে আছেন সুলাইমান ইন্তিসার ফাবিন। সরি, একটু একটু কঠিন নাম, বাট খুব সুন্দর নাম, একটু আনকমন। আচ্ছা ভাই, আপনি মানে এখানে পড়ছেন, যদি কোন সাবজেক্টে পড়ছেন বা কোন ইউনিভার্সিটি একটু যদি আমাদের জানাতেন। আমার ইউনিভার্সিটির নেম হচ্ছে সিচান ইস্তেবান ইউনিভার্সিটি, যাকে সবাই ইউনিভার্সিটি অফ গেওর বলে চিনে। আর আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, তো ইনিশিয়ালি আসলে তার পরিচয় আমরা জানলাম, এখন ডিটেলস আসলে জানার চেষ্টা করব যে আসলে সেলফ ফান্ডে যারা আসে তাদের ক্ষেত্রে এবং কমন কিছু কোশ্চেন যা থাকে আর কি, একটা ব্যাচেলর স্টুডেন্ট আসার সময় কি কি আসলে কোশ্চেন থাকে একটা মানুষের। যদি ফার্স্ট কোশ্চেন করি যে ইউরোপের বিভিন্ন দেশে আসলে 13 ইয়ার্স 14 ইয়ার্স এডুকেশন লাগে ব্যাচেলরের ক্ষেত্রে, হয়তো আপনি জানেন। হাঙ্গরির ক্ষেত্রে আসলে এরকম কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে কিনা? না, হাঙ্গেরির জন্য এমন কোনো স্পেসিফিক ইয়ে নেই। 13 বছর 14 বছরের কিছু নেই, আপনি 12 বছর হলেই আপনি করতে পারছেন, অ্যাপ্লাই করতে পারছেন। তার মানে এসএসসি শেষ করে ডিরেক্টলি হ্যাঁ, একজন অ্যাপ্লাই এক্স্যাক্টলি করতে। ওকে, ফাইন। সেক্ষেত্রে রেজাল্টের কোনো লিমিটেশন আছে কিনা, যে যেহেতু আমাদের দেশে জিপিএ 5, হ্যাঁ, এর ভিতরে আসলে কত পাইতে হয়? আপনার জিপিএ যত বেশি ভালো হবে ততই ভালো, কিন্তু বটেই। আপনার 3.5 অ্যাটলিস্ট থাকা উচিত। 3.5। জি। ওকে, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে 3.5 পাইলেও আসলে হাঙ্গরিতে অন্তত পক্ষে আপনি ব্যাচেলর আসতে পারবেন বা একটা অপরচুনিটি থাকবে আর কি। আইএলটিএস, টোফেল, পিটি, এই জাতীয় যে মানে ইংলিশ রিকোয়ারমেন্টস টেস্ট, হ্যাঁ, এগুলোর কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা? বিভিন্ন ভার্সিটিতে আইএলস ছাড়াও আসা যায়। আইএলস করলে আপনি অ্যাজ এ স্টুডেন্ট এটা আপনার জন্য অবশ্যই বেনিফিট, কারণ এখানে একটা ক্রাইটেরিয়া আছে, যখন আপনি ভিসা ফেস করবেন, ভিএফএস ফেস করবেন, তখন ওদের লিস্টের মধ্যে দেওয়া থাকে আইএলস। বাট আইএলস না থাকলেও অনেকেই ভিসা পেয়েছে, অনেক ভিসা পেয়েছে, এখন অনেক রেকর্ড আছে। আচ্ছা, তার মানে একটু ক্লিয়ার হই যে এক হচ্ছে আপনি এখানে তো অনেকগুলো ইউনিভার্সিটি, এখন সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস কি সেটা চেক করতে হবে, কোন সাবজেক্টে আসছেন সেটাও একটা ম্যাটার করে। আবার হচ্ছে মানে কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে আইএলটিএস চাচ্ছে না, কিছু কিছু সাবজেক্টে আইএলটিএস চাচ্ছে, হয়তো 5.5 বা তার বেশি হলে হয়তো একটা বেনিফিট পাবেন। 5.5-এর যদি কম হয় হয়তো আপনাকে একটা ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কোন ইনটেক, কিসের উপরে আসছেন সেটার উপরে ডিপেন্ড করবে। বাট কিছু কিছু ক্ষেত্রে লাগে না, সো এটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, এটাই। আচ্ছা, ইনটেক কয়টা? এখানে ইনটেক হচ্ছে দুইটা। দুইটা। কিন্তু মোস্ট অফ দ্য ভার্সিটি দুইটা ইনটেক থাকলেও, যেমন আমার ইউনিভার্সিটি যেমন বলছি, ইউনিভার্সিটি অফ গেওর, এখানে একটা ইনটেক বাংলাদেশিদের জন্য। ওকে, তার মানে ইনটেকটাও কিন্তু ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে আসছে সেটার উপরে। জেনারেলি দুইটা ইনটেক থাকে। তো ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর হ্যাঁ, ইনটেক। তো এটা হচ্ছে নর্মালি ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে আসলে এই ধরনের ইনটেক সিস্টেম থাকে। তো এটা হচ্ছে আপনাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি আরও ডিটেলস আসলে হয়তো আরও ক্লিয়ার হবে। অ্যাপ্লিকেশন প্রসেস এবং রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে যদি একটু ডিটেলস বলেন, এটা নিয়ে মানুষজন বেশি ভয় পায় বা বেশি জানতে চায়। অ্যাপ্লিকেশন প্রসেস একদম নর্মাল, অন্যান্য ইউরোপিয়ান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায়। যেমন আপনি ফার্স্টে একটা ভার্সিটি চুজ করলেন, ভার্সিটি চুজ করার পরে আপনি ভার্সিটি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লিকেশন প্রসেস নর্মালি যা হয় অ্যাপ্লাই করলেন অ্যাপ্লিকেশন ফিস দিয়ে। তারপরে হচ্ছে আপনি এরপরে কি করবেন, ওয়েট করলেন,
এরপরে আপনি ওয়েট করলেন যে আপনার যবে অফার লেটার আসবে, ওরা কিন্তু ফার্স্টে কন্ডিশনাল অফার লেটারটা দিবে। আপনি যদি সব কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় ওদের সাথে, ওরা কন্ডিশনাল অফার লেটার দিবে, যেখানে আপনাকে বলা থাকবে যে হ্যাঁ আমি আপনাকে চুজ করেছি, আপনি আমার ভার্সিটির জন্য এলিজিবল, আপনি 1 বছর মানে পুরা 1 বছরের টিউশন ফিস সেটা পেমেন্ট করে দেন, অথবা বিভিন্ন ভার্সিটি বলে 1 সেমিস্টারের টিউশন ফিস পেমেন্ট করেন। সেটা আপনি যখন ব্যাংকের থ্রুতে প্রসেস করে দিবেন বা পেমেন্টটা করে দিবেন, করে দেওয়ার পর ওরা আপনাকে ফাইনাল অফার লেটারটা সেন্ড করবে। সেন্ড করার পরে আপনি সেই অফার লেটারটা সেই অফার লেটারটার সাথে অন্যান্য যেসব ফাইলগুলো আছে সেগুলো অ্যাটাচ করে বিএফএসে জমা দিলেন। জমা দেওয়ার পরে আপনি যেদিন জমা দিবেন, মোস্ট অফ দ্য কেসে এমনই হয়, যেদিন জমা দিবেন তার 1 দিন কি 2 দিন পরে আপনাকে এম্বাসি ফেস করতে হবে, ইন্টারভিউটা নিবে। তো ইন্টারভিউতে আপনি যদি ভিসা হয়ে যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চলে আসবেন। ওকে, আর একটা কোশ্চেন, আসলে হাঙ্গেরির তো মানে বাংলাদেশে অন্তত পক্ষে কোনো এম্বাসি নাই, ভিএফএস আছে, মানে ইন্ডিয়াতে যাওয়া লাগছে না, না বা না অন্য কোনো ইন্ডিয়াতে দেশে? যাওয়া লাগছে না, এটার কারণেই বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হাঙ্গেরিকে চুজ করে। সো এইটা একটা বড় অপরচুনিটি বর্তমান সময়, স্পেশালি যে বাংলাদেশে অনেক দেশের এম্বাসি নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে আসলে বিভিন্ন পারপাসে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে যেগুলো এম্বাসি নেই, আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগে মোস্ট অফ দ্য কেস। তো হাঙ্গেরিতে আমাদের যদিও কোনো ধরনের এম্বাসি নাই, বাট ভিএফএস এর থ্রুতে আপনি ভিসা প্রসেসটা করে ফেলতে পারবেন। এর জন্য আপনার বাইরের কোনো কান্ট্রি বা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আমি একটা ইনটেক ধরে আগাই, ধরেন আমি সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করব, জি, সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা শুরু হবে কখন? আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে মার্চ থেকে এপ্রিল। মার্চ, ডেডলাইন মের মিডে। ওকে, মের মিডে তার মানে হচ্ছে মার্চ এপ্রিল মে, এই 3 মাস যদিও ইউনিভার্সিটি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী, বারবার আমি একই কথা বলছি, একটু আলাদা হয়, এটা চেক করে নিতে হবে, বাট মার্চ এপ্রিল মে এর মধ্যেই জেনারেলি মানে অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা থাকে। এরপরে হয়তো 1-1.5 মাসের মধ্যে আপনি যেটা বলেন কন্ডিশনাল অফার লেটার ওরা দিবে। ওইটাতে 1 মাসের মতো সময় লাগে, সর্বোচ্চ 1 মাসের মতো সময় লাগে আপনার অফার লেটারটা আসতে, কন্ডিশনাল। তার মানে জুনের মধ্যে আপনার এটা কমপ্লিট করতে হবে। ওকে, এরপর ভিএফএস ফেস করতে হবে কখন? অফার লেটার চলে আসবে, অফার লেটারটা চলে আসার পরে জুলাই, হ্যাঁ জুলাইয়ের মধ্যে আপনি ভিএফএসটা ফেস করে ফেললেন। ওকে, তার মানে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস হাতে থাকছে, মানে আগস্টটা হাতে থাকছে মেইনলি, এর ভিতরে চলে আসতে পারবে। এর ভিতরে আপনার ভিএফএস, এখানে একটা কথা হচ্ছে, আপনি যখন এমবাসিটা ফেস করলেন বা ভিএফএসটা যখন ফেস করলেন, আপনার ইন্টারভিউটা যখন হবার পরে ওরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় নেয়, কারণ এটা যেহেতু ভিএফএস, ওটা হয়তো ইন্ডিয়া, আমার যতটুকু জানা আছে ইন্ডিয়া ঘুরে তারপরে হচ্ছে আপনার একটা ডিসিশন আসে, হ্যাঁ ওইখান থেকে একটা ডিসিশন আসে। তো সেই জিনিসটা আসতে যতদিন সময় লাগে জাস্ট অতটুকুই, আপনার ইন্টারভিউ দেওয়ার পর আপনার ওয়েট করা ছাড়া কোনো কিছু করার। ইন জেনারেল কতক্ষণ সময় লাগে? ভিএফএস এর ডকুমেন্টস জমা দিলাম, একটা ইন্টারভিউ দিলাম, এরপর ভিসা পাইতে কতদিন সময় লাগে? যেমন আমি আমারটাই বলতে পারি, আমার হচ্ছে যে টাইমে আমার ভিসাটা হয় ওই টাইমে বাংলাদেশে একটা প্রবলেম চলতেছিল, প্রোটেস্টের যে ইস্যুটা চলতেছিল, সেই টাইমে আমি এম্বাসি ফেস করছি হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে। সেপ্টেম্বরের 1 তারিখে আমি ফাইলটা ভিএফএস জমা দিই, সেপ্টেম্বরের 2 তারিখে আমি এম্বাসি ফেস করি, আর উইদিন 15 ডেজ আমার ভিসা চলে আসে। অনলি 15 দিনের মাথায়। কিন্তু ইভেন আমি এমন শুনছি কারো 1 মাসের মতো সময় লেগে গেছে। এখন সেটা তো ওদের ইন্টারনাল বিষয়, এটাই। সো এটা খুবই ক্লিয়ার যে আপনি যদি মানে আমরা একটা ইনটেক ধরে আগালাম, সেপ্টেম্বরে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে মার্চ এপ্রিল থেকে অ্যাপ্লাই করতে হবে, মে পর্যন্ত থাকবে, 1 মাসের মধ্যে হয়তো কন্ডিশনাল অফার লেটারের থ্রুতে আপনাকে পেমেন্ট করতে হবে, তার 1 মাসের মধ্যে আপনি ভিএফএস এর সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আপনি সেপ্টেম্বরের আগেই হয়তো হাঙ্গেরিতে চলে আসতে পারবেন। সো খুবই শর্ট পিরিয়ড এবং কম্প্যাক্ট, এটা খুবই গোছানো। আচ্ছা, স্কলারশিপ আছে কিনা? স্কলারশিপ তো অবশ্যই আছে, আমি একটু ক্লিয়ার করে দিলাম। তো আপনি যেহেতু সেলফ ফান্ডে আসছেন, আমি সেলফ ফান্ডের বিষয়টা নিয়ে আসলে আসি। সেলফ ফান্ডে আসলে খরচ কেমন হয়, মানে সেলফ ফান্ডে টিউশন ফিটা কেমন? টিউশন ফিস হচ্ছে ওটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, আপনার ভার্সিটি লোকেশন ভ্যারি করে, ভার্সিটি কোনটা সেটা ভ্যারি করে। যেমন আমার ভার্সিটি হচ্ছে সিচানি ইস্তেবান বা ইউনিভার্সিটি অফ গেওর যেটা বলেন, তো গেওর হচ্ছে মেইন সিটি যে বুদাপেস্ট থেকে একটু দূরে, তো ওই তুলনায় বুদাপেস্ট ইউনিভার্সিটি থেকে আমার টিউশন ফিস কম। ওকে, কম। আপনি যদি বুদাপেস্ট চুজ করেন তাহলে সেম জিনিসটাই আপনার টিউশন ফিসটা বেড়ে যাচ্ছে। একটা যদি রেঞ্জ শুনি তাহলে অন্তত ক্লিয়ার হবে। আপনার ইউনিভার্সিটিতে যদি একটা রেঞ্জ বলেন। হ্যাঁ, আপনি যদি সায়েন্স বা সিভিল রিলেটেড, ধরেন সিএসসি বা আমার ইউনিভার্সিটি আবার ভেহিকেলের জন্য খুবই ভালো,
যেমন ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার টিউশন ফিস পড়ে যাবে ধরেন 5 থেকে 6 হাজার ইউরো, 5 এটা থেকে কি ছয় পার হাজার মান্থ, ইউরো পার সেমিস্টার আর পার ইয়ার? পার ইয়ার, পার ইয়ার। ইয়ারের কথা বলতেছি। তো 5 থেকে 6 হাজার ইউরোর মতো পড়ে যাবে। বাট আপনি যদি আমারটার কথা বলেন, আমার হচ্ছে 3 থেকে 4 হাজার ইউরো পার ইয়ার। হ্যাঁ, বিজনেস ওকে অ্যাডমিনিস্ট্রেশনে যদি আপনি পড়ালেখা করতে চান 3 থেকে 4 হাজার ইউরো। ওকে। এইটা হচ্ছে তাহলে আমরা মানে ক্লিয়ার হয়ে গেলাম যে একটা রেঞ্জ পাইলাম আর কি। তো এক্স্যাক্টলি বলা টাফ, আপনারাও বুঝতে পারছেন আমার বিশ্বাস। আহ, আপনার ইউনিভার্সিটিতে কতজন বাংলাদেশি স্টুডেন্ট আপনারা একসাথে আসছেন? বাংলাদেশি স্টুডেন্ট আমার ইউনিভার্সিটিতে 50+ ছিল এই জাস্ট সেপ্টেম্বর ইনটেকে। 50+, 50 to 80 মতো হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এই কারণে করলাম যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে। তো এইটা তাও আবার কি মানে হাঙ্গেরির রাজধানী আপনারা জানেন বুদাপেস্ট, তার থেকে বেশ দূরে, 127 কিলো। 127 কিলোমিটার দূরে। হাঙ্গেরিতেও বেশ কিছু ইউনিভার্সিটি আছে, সেখানেও স্টুডেন্ট আসে। তাহলে আপনারা একটু আইডিয়া করে নিতে পারবেন যে কত স্টুডেন্ট হাঙ্গেরিতে শুধু ব্যাচেলর করতে আসছে। শুধু ব্যাচেলরের জন্য, ব্যাচেলর প্লাস মাস্টার্স, মাস্টার্স অত বেশি না, বাট ব্যাচেলর করতেই আসছে। সুতরাং একটা ভালো অপরচুনিটি দেয় হাঙ্গেরি, যারা ব্যাচেলর করতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় অপরচুনিটি আশা করি এখানে আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, পার্ট টাইম জব নিয়ে একটু কথা বলি। মানে যেহেতু আমরা স্যালারি সরি মানে কস্ট নিয়ে জানলাম, আপনার অন্তত পক্ষে টিউশন ফি নিয়ে জানলাম, প্রসেসটা জানলাম অ্যাপ্লিকেশনের। এখন আসি যে আসলে একটা সেলফ ফান্ডের স্টুডেন্ট যারা আসবে তাকে তো ইনকাম করতে হবে, তার খরচ তুলতে হবে, তার পার্সোনাল খরচ বলি, সাথে আবার তার টিউশন ফি বলি, সেটা তো তুলতে হবে। সেক্ষেত্রে পার্ট টাইম জবের অপরচুনিটি কীরকম, বা লিমিট কীরকম, বা স্যালারি কীরকম হয়? পার্ট টাইম জবের অপরচুনিটি হচ্ছে আপনি উইক এখানে হচ্ছে 5 দিনের, বাংলাদেশে যেমন 7 দিন, একদিন ছুটি থাকে বা 2 দিন ছুটি, এখানে হচ্ছে 5 দিনের। যেমন আপনি এখানে বন্ধ থাকে হচ্ছে শনিবার রবিবার বন্ধ থাকে, বাকি যে 5 দিন আপনি জব করলেন। তো প্রতিদিন আপনি 8 ঘন্টা করে পাচ্ছেন, 8 ঘন্টা করে কাজ করতে পারবেন যদি আপনি শিফট পান। ওকে, আপনাকে শিফটটা অনলাইনের থ্রুতে নিতে হবে, আপনি যদি শিফট পান আপনি জব করতে পারলেন 8 ঘন্টা করে। তো 5 8 40 হইতে পারে উইকলি, সমস্যা। তার মানে মানে আমি কেন জিজ্ঞেস করছি যে ইউরোপের ম্যাক্সিমাম দেশেই একটা স্টুডেন্ট সে ব্যাচেলর করুক মাস্টার্স করুক, জেনারেলি 20 ঘন্টা পার উইক পারমিট থাকে। নর্দিক কান্ট্রিতে একটু কম বেশি হয়। এইখানে সেরকম কোনো লিমিট নাই। এখানে সেরকম কোনো লিমিট নাই, কিন্তু আপনাকে ওই যে শিডিউল নেওয়ার যে একটা প্রবলেম, সেটা আপনার হতে পারে। আর আপনি এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফুড ডেলিভারিটা করে। এখানে একটা মিথ আছে যে যার কেউ নাই তার ফুড ডেলিভারি আছে। আচ্ছা, যেহেতু একটা টুরিস্ট সিটি, অনেক অনেক টুরিস্ট আসে, অনেক অর্ডার আছে, তো সেই জিনিসটা আপনি করতে পারেন। সেটার জন্য আপনি খাটতে হবে, খাটার মেন্টালিটি নিয়ে আসতে হবে দেশে থেকে। স্যালারি রেঞ্জটা যদি একটু জানান। অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় এখানে স্যালারি রেঞ্জ কম, বাট এখানে জীবনযাত্রার মান যেরকম ইনকাম তেমন খরচ। তো আপনার যদি ইনকাম একটু কম হয় তাহলে আপনার তো খরচও কম হচ্ছে ওই তুলনায়। যেমন আপনি যে ওয়্যার হাউসে জব করবেন বা যেসব রেস্টুরেন্টগুলো জব করবেন, সেখানে আপনাকে হয়তো 5 6 ইউরো, 5 6 ইউরো ম্যাক্স 7 ইউরোর মতো দিবে হ্যাঁ পার আওয়ারে। তো ওই অনুযায়ী আপনার খরচটাও হবে। ওকে, খরচ নিয়ে আমি পরের কোশ্চেনে আসতেছি। তার মানে একটা স্টুডেন্ট মানে একটা যদি ধারণা দেন মান্থলি কত ইনকাম করে গ্রস, মানে কত ইনকাম করা পসিবল? মান্থলি ধরেন আপনি 800 থেকে 1000 এর মতো, 800 থেকে 1000 ইউরোর মতো। ওকে ওকে, এটা ইনকাম করা পসিবল 800 থেকে 1000 পড়ালেখার পাশাপাশি। আচ্ছা, মান্থলি কস্ট কীরকম, মানে খরচটা কীরকম হয়? মান্থলি কস্ট আমি যদি আমারটাই বলি, আপনি যদি ডরমেটরিতে উঠেন, ডরমেটরির খরচ অন্যান্য আপনি বাইরে থাকার চেয়ে খরচ কম ডর্মে। আমার ডর্ম হাই ক্লাস ফ্যাসিলিটি আমাকে প্রোভাইড করছে। তো আমার ডর্মে পেমেন্ট করতে হচ্ছে 100 ইউরো, যা ওয়ে চিপার দেন এনি আদার। তো আমার 100 ইউরো পেমেন্ট করতে হচ্ছিল প্রতি মাসের জন্য। তো 100 ইউরো যাচ্ছে আমার ডর্মে থাকা, আর হচ্ছে আমার 100 ইউরোর মধ্যে আমার খাওয়া হয়ে যেত। এখন আপনি ওটা প্লাস মাইনাস 150 ধরেন, বা 50 প্লাস করে ধরলে তো 250 ইউরোর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্লাস আপনি আরো 50 ধরলেন, আপনি একটু ঘোরাঘুরি করলেন, একটু বের হইলেন, ওটা ডিপেন্ডস। তো 300-র মধ্যে হয়ে যাচ্ছে যদি আপনি ডর্মে থাকেন। 300 লাগতেছে না,
আমি তো অনেক বাড়ায় বাড়ায় বললাম 300 লাগতেছে না, বাট আপনি যদি বাহিরে থাকেন হ্যাঁ আপনার 400-500-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা একটা ইনকাম মানে স্যালারি জানলাম, স্যালারিটা হচ্ছে 800 থেকে 1000। খরচ এটা অবশ্যই ডিপেন্ড করবে, ডরমেটরিতে থাকলে একরকম, বাইরে থাকলে একরকম। তো সেক্ষেত্রে তারপরও মোটামুটি আমরা যদি রাফ ধরি 300 থেকে 400-র মধ্যে বাইরে অথবা ডরমেটরির ভিতরে হয়ে যাবে, এটা সমস্যা না। তার মানে সেভিংসটা এখান থেকে ক্যালকুলেট করা যায়, মান্থলি অন্তত পক্ষে 600 থেকে 700 ইউরো সেভিংস করা যায় যদি 1000 ইউরো কেউ ইনকাম করে। যদি 1000 ইউরো কেউ ইনকাম করে, ওকে। তো সেটা দিয়ে টিউশন ফি কি অ্যারেঞ্জ করা যায়? টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে, টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে 6 মাস পর পর। ওকে। তো আপনি যদি আমার সাবজেক্ট হয়, যেমন আমার টিউশন ফিস আমি আগেই বলছি 3400, আপনি করতে পারবেন। ওকে। হ্যাঁ, যদি আপনার ভেহিকেল হয়, ভেহিকেল বা আমি যেটা বললাম আমার ভার্সিটিতে ভেহিকেল অনেক বেশি ফেমাস, যেমন 6000, 5 থেকে 6000 ইউরোর মতো চলে যায়। 3000 লাগবে হ্যাঁ, সেমিস্টার। পার সেমিস্টারে 3000 লাগবে। তো আপনি সেটা করতে পারেন, বাট আপনার কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। ওকে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে যে স্যালারিটা পাওয়া যায় সেটা দিয়ে কিছু কিছু সাবজেক্টে আসলে টিউশন ফি প্রোভাইড করা পসিবল অন টাইম। কিছু কিছু সাবজেক্টে দিতে পারবেন, কিছু কিছু সাবজেক্টে আসলে নিয়ার বাই ইম্পসিবল, হয়তো অনেকেই করছে বাট সেটার জন্য অনেক পরিশ্রম করা হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে আসি। আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিরকম মনে হয়? ইউরোপের মোস্ট অফ দ্য দেশে আমি মনে করি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সেম হাঙ্গেরিতেও। আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে হাঙ্গেরিতে, আপনি জবের অভাব নাই। আমি এতদিন থেকে যতটুকু বুঝলাম যে আপনি ল্যাঙ্গুয়েজ জানলে আপনি হাঙ্গেরিতে অনেক কিছুই করতে পারবেন। ওকে, তার মানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, বাট ল্যাঙ্গুয়েজ শেখারও অপশন আছে বাংলাদেশে অনেক। সেগুলো যদি শিখে আসেন তাহলে আপনার ইনিশিয়ালি জব পেতে বা সার্ভাইভ করতে ইজি হবে আর কি। আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করব যে আপনি যদি ভার্সিটিতে আসেন, সেলফিও যদি আপনি ভার্সিটিতে আসেন, আপনাকে ল্যাঙ্গুয়েজের কোর্স দিবে। প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজের কোর্স দিবে, ফার্স্ট সেমিস্টারে দিবে, যেমন আমার সেকেন্ড সেমিস্টারেও এখন আছে। আপনি যদি সেটা প্রপারলি করেন, আপনার ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে হয়ে যাবে। ওকে। কিন্তু মোস্ট অফ দ্য বাংলাদেশি বা মোস্ট অফ দ্য অন্যান্য দেশের থেকে যারা আসে ওরা জিনিসটা করে না, যার কারণে ইসের মতো তো কোনো রিকোয়ারমেন্টস নেই যে স্কলারশিপের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট পরিমাণ লেভেল কমপ্লিট করা লাগবে, আদারওয়াইজ না না সেরকম নেই, আপনি জাস্ট কমপ্লিট করলেন, ওটা নন ক্রেডিট কোর্স। ওকে। ওকে, ক্লিয়ার। এখন আসি হচ্ছে এই ফুল প্রসেসটা, মানে একটা স্টুডেন্ট এসএসসির পর এখানে আসবে, সেটা একা একা করা পসিবল? হ্যাঁ, আমি মনে করি করা পসিবল, কারণ আমার সাথে একজন ভিএফএসসি যখন আমি ভিসাটা পাই, ও একা একা প্রসেস করে ভিসা পাইছে। আমি নিজের চোখে দেখছি ও পাইছে, তাহলে কেন পসিবল না? অবশ্যই পসিবল। তার মানে এখানে মানে একা একা ফুল প্রসেস করে আসা পসিবল। তো সেক্ষেত্রে হয়তো ঘাটাঘাটি করতে হবে, অ্যাপ্লিকেশন কখন করতে হবে, ডকুমেন্টস কিভাবে রেডি করতে হবে, ডিটেলস সময় দিতে হবে, আপনারা আস্তে আস্তে এগুলো সবই জানতে পারবেন। বাট যদি আপনার টার্গেট থেকে আপনি একা একা আসবেন, সেটা অবশ্যই পসিবল। আচ্ছা, এখন মানে লাস্টের দিকে চলে আসছি আমরা। আপনি 2টা 3টা বা 5টা অপরচুনিটি বলেন এবং সেম পরিমাণ লিমিটেশন যদি আমাদেরকে বলেন, মানে জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য যে আসলে ওয়াইজ ডিসিশন হবে হাঙ্গেরিতে আসার অথবা হবে না। অপরচুনিটি বলতে আপনি যদি বাংলাদেশ থেকে একবার বের হয়ে ইউরোপে চলে আসেন, আপনার ওয়ে অফ অপরচুনিটি শেষ নেই। আর সেটা যদি হয় হাঙ্গেরি, তাহলে আমি বলবো যে ভালো ইনকাম আছে, অবশ্যই বাংলাদেশের তুলনায় ভালো ইনকাম আছে। যদিও অনেকে এই জিনিসটা জানে না যে হাঙ্গেরিতে কিন্তু ইউরো চলে, বাট ওদের কারেন্সিটাকে বেশি প্রায়োরিটি দেয় আগে, যেটার মান বাংলাদেশের টাকার চেয়ে কম হইলেও এখানে ইনকাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি, তো ওই জিনিসটা কাভার করে নেয়। দ্বিতীয়ত হচ্ছে অপরচুনিটির কথা যদি বলি, আপনাকে অনেকে সমস্যা হয় যে ইন্ডিয়া যেতে হতো, ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, আপনি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে আসতে পারছেন কম খরচে, অন্যান্য দেশের তুলনায় কম খরচে ভিসা পাচ্ছেন। আর রিসেন্ট যদি আমি অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরিকে রাখি, যে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ভিসা দিচ্ছে ভাই, অনেক ভিসা দিচ্ছে। আর বলা যেতে পারে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম পাইতেছেন যদি আপনি এটা কমপ্লিট করেন। যদি এটা কমপ্লিট করার পর আপনি আপনার জন্য যে কোনো দেশ খোলা। আপনি ব্যাচেলর যদি কমপ্লিট করেন এখানে, বা মাস্টার যদি কমপ্লিট করেন, আপনি পিএইচডির জন্য যেতে পারবেন। ব্যাচেলর কমপ্লিট করলে মাস্টারের জন্য যে কোনো দেশে যেতে পারবেন। জবের জন্য তো হ্যাঁ, জবের জন্য আপনি যেতে পারতেছেন, জবের জন্য যেতে পারতেছেন। কম্পারেটিভলি ইজিয়ার অন্যান্য দেশে যাওয়ার চেয়ে হাঙ্গেরিতে এই মুহূর্তে আসাটা, যদি প্রসেস সব কিছু ঠিকঠাক থাকে। আর ব্যারিয়ার যদি বলতে হয় তাহলে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনি যদি ওভারকাম করতে পারেন, আপনি জব পাবেন। আর হচ্ছে এবং আমি যতটুকু জানি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যদি কমপ্লিট থাকে
হুম। তাহলে অন্তত পক্ষে মানে এখানে ফুল টাইম জব করা বা এখানে পার্মানেন্ট হওয়ার ক্ষেত্রেও সে আগাইতে পারবে। যদি হ্যাঁ, আপনি হ্যাঁ, নতুন, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা আলোচনা করলাম না আজকে, হ্যাঁ। আমরা এর আগের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি ইন ডিটেলস, যে আসলে কেউ যদি ল্যাঙ্গুয়েজ জেনে থাকে তাহলে তার ক্ষেত্রে এই দেশে স্থায়ী হওয়া বা এই দেশে জব পাওয়া বা ফার্দার এখানে থাকার জন্য তার বেটার অপরচুনিটি থাকবে। আমি সরি, আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ব্যারিয়ার তো বললাম, কিছু কিছু সাবজেক্টের যে কথাটা বললাম, যে সব সাবজেক্টে কিন্তু টিউশন ফিস উঠাতে পারবে না। তো অনেকেরই মেন্টালিটি থাকে যে এখানে এসে পড়ালেখা আমি কমপ্লিট করব, কারণ আমরা স্টুডেন্টে আসছি, আমরা এখানে পড়ালেখা কমপ্লিট করার জন্যই আসছি। তো দেশের থেকে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি নিজের খরচ যদি নিজে উঠানোর মেন্টালিটি থাকে, তাহলে হার্ড ওয়ার্ক করতে হবে। কোনো ছোট জব বড় জব বলতে কিছু নেই, এখানে আসার পরে আপনি যে যা পাচ্ছেন তাতেই ঢুকে, তারপরে আস্তে আস্তে যখন আপনার পজিশনটা ভালো হবে তখন আপনি মুভ করেন। আপনি বসে থাকলেন যে আচ্ছা আমার কাছে জব আসবে না, এরকম না। এখানে রেস রেস চলতেই আছে এরকম। ঠিক আছে। আর যারা অ্যাপ্লাই করতে চায় বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে আপনি বলতে পারেন। রাইট নাও হাঙ্গেরি ইজ দ্য বেস্ট অপশন ইউরোপে ঢোকার জন্য। ওকে। আপনি জার্মানি যদি ধরেন, জার্মানির জন্য অনেকে ওয়েট করতে চায় না 2.5 বছরে, কিন্তু আপনি যদি এখানে আসলেন, এখানে আসার সাথে সাথে আবার আরেকটা জিনিস আছে, আপনি জার্মানিতে ঢুকতে হলে 13 বছরের যেটা লাগতেছে এখানে সেটা লাগতেছে না। ব্লক মানির যে একটা ব্যাপার স্যাপার আছে সেটাও এখানে লাগতেছে না। তো আপনি এখানে যদি আসেন, ওয়ে কম এডুকেশন ফিস নিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম পাচ্ছেন, সেটা করার সাথে সাথে আপনার যদি পরে যদি আপনার কোনো কারণে মুভ করতে মন চায়, আপনি পড়ালেখা কমপ্লিট করে বা ক্রেডিট কমপ্লিট করে এখান থেকে মুভ করতে পারতেছেন, তো ইজি। আর জব করে আপনি উঠাইতে পারবেন, টিউশন ফিস অনেক পার্সিতে উঠাতে পারবেন। ওই মেন্টালিটিটা আমি রাখতে বলবো সবাইকে, যে হার্ড ওয়ার্কিং এর মেন্টালিটি যেটা, আর ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ হবে। আমি একটু শেষ করি। শেষ করার সময় শুধু একটু কথা বলে নিই যে হচ্ছে এক হচ্ছে অনেক অপরচুনিটি, ভাই অনেকগুলো কথা বললো যে 13 ইয়ার্স 14 ইয়ার্স এডুকেশন সেটা লাগছে না, আপনি এইচএসসি শেষ করেই চলে আসতে পারছেন, এটা বড় অপরচুনিটি। তারপরে কথা হচ্ছে যে এখানে ব্লক মানি করা লাগছে না, সেটাও একটা বড় অপরচুনিটি, মানে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, এটা তো অবভিয়াসলি। সাথে এখানে বাঙালি অনেক আছে, আপনি অন্ততপক্ষে সাপোর্ট পাবেন, সেটাও একটা বড় অপরচুনিটি। তো এরকম অনেকগুলো অপরচুনিটি আছে, সেই সাথে অনেক লিমিটেশনও থাকে। মানে অন্ততপক্ষে বাংলাদেশে একটা ছেলে যখন এইচএসসি পাশ করে তার বয়স কতই বা হবে, খুবই কম। তো এই এজে আপনার দায়িত্ব আপনার নেওয়া, পরিবার থেকে দূরে থাকা, আপনার ইনকাম নিজে করা, টিউশন ফি দেওয়া, আবার আপনার ব্যক্তিগত কাজ থাকবে, ফ্যামিলি ছাড়া দূরে থাকা, তাদের সাথে কথা বলা বা সেই খারাপ লাগাটা, আবার এখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আপনি বুঝতেই পারছেন যে আপনার টিউশন ফি আপনাকে ম্যানেজ করে সেটা দিতে হবে একটা সার্টেন টাইমের মধ্যে, সাথে আপনার খাবার দাবার বা অন্যান্য খরচটাও আপনাকে আর্ন করতে হবে, এবং সেটাও খুব চ্যালেঞ্জ। মানে আপনি যদি একটু সাইডের সিটি হন, মানে ভাইয়ার ক্ষেত্রে যেটা আমি বুঝলাম, সেটা তো আরও বেশি চ্যালেঞ্জের। তো এটা একটা মানসিক প্রেশার। দেখেন, একটা এজের পরে মানুষ প্রেশার নিতে পারে, কিন্তু এইচএসসি পাস করা একটা ছেলের জন্য এটা খুবই টাফ। তো সেটা একটা বড় মানে লিমিটেশন আমি বলবো। তো সেইটা হচ্ছে ভেবে আসতে হবে আপনাকে, আপনাকে সেই দৃঢ় মানসিকতা নিয়ে আসতে হবে যে না, আমি পারবো, অনেকেই পারছে, আমিও পারবো, আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই, আমি নিজেকে নতুনভাবে দেখতে চাই একটা নির্দিষ্ট সময়ের পরে। তো সেই চ্যালেঞ্জটা নেওয়ার মানসিকতা যদি আপনার থাকে, আপনি যদি আপনার পরিবার ছাড়া দূরে থাকতে পারেন, আপনি যদি আপনার ইনকামটা নিজে করতে পারেন, সে যে ধরনের জবই হোক না কেন, সাথে আপনি যদি পড়ালেখাটা কন্টিনিউ করতে পারেন, আপনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর আপনি যদি মনে করেন যে না, আমার দ্বারা পসিবল না, আমি মানে এত পরিশ্রম করতে পারবো না, তাহলে শুরু থেকেই আপনি ডিসিশন নেবেন হাঙ্গরিতে না আসার। কারণ এখানে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে যদি আপনি সেলফ ফান্ডে আসতে চান। ইভেন যারা স্কলারশিপে আসে তাদেরকেও পরিশ্রম করা লাগে, এটা নিয়ে আমি আগেও বলেছি। তো এইটাই ছিল আজকে হাঙ্গরিতে সেলফ ফান্ডে কীভাবে আসবেন, তার প্রসেস, লিমিটেশন বা অপরচুনিটি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা পরবর্তীতে যদি কোনো আপনাদের কোশ্চেন আলোকে কোনো ভিডিও করা লাগে সেটা করার চেষ্টা করব। আর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন, দেখে খুব ভালো লাগছে। আমাকে বাঙালি দেখলে ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনি আসলেন। আশা করি আর অস্ট্রেলিয়াতে দাওয়াত থাকলো, আসবেন যে কোনো সময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।